আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। এদিকে ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন। আর থাকছে সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইরান পিছু হটতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। আর জানিয়ে দিব প্রথম হাইপারসোনিক ব্লাস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিদ্যা গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, খালি তারিখ জানতে চায়। প্রয়োজনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলে উল্লেখ করেছে পেজেশকিয়ান। পাশাপাশি তিনি দাবি করেছে যে এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কঠোরতার মধ্যেই বাস্তবায়িত হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনীতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সার্বভৌমত্ব অধিকার ত্যাগ করব না। পেজেশকিয়ানের মতো বিশ্লেষকদের মতো পেজেশকিয়ানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনর্জীবিত করতে আগ্রহী, তবে দেশটি পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যে ইসরায়েল গত 13 জুন ইরানে একাধিক পরমাণু স্থাপনা এবং বেসামরিক স্থানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরানও। পরে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলায় যোগ দেয়। ইরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 12 দিনের ওই যুদ্ধে ইরান এবং ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন। অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। সেনেট একটি প্রীতিকি প্রস্তাব পাশ করেছে। বুধবার এই প্রস্তাবটি 71-13 ভোটে গৃহীত হয়। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি পার্লামেন্টে পাশ হওয়া এই প্রস্তাবের যদিও কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তবুও এটিকে ইহুদি সামরিক ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের কথা বলা হয়েছে। মূলত এই অঞ্চলগুলো কথার পশ্চিম তীরকে ইসরায়েল নামেই ডেকে থাকে। প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম দিকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে ইসরায়েলের নিরাপত্তা আরও মজবুত হবে এবং ইহুদি জনগণের তাকে নিজ ভূমিতে শান্তি এবং নিরাপত্তার মৌলিক অধিকারের বিষয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না। আল জাজিরা বলছে, এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে উত্থাপন করা হয়। যদিও এটি আইনানুগ বাধ্যতামূলক নয়, তবুও ভবিষ্যতে পার্লামেন্টে এই ইস্যু নিয়ে আবারও আলোচনার কথার সম্ভাবনা তৈরি হলো। মূলত গত বছর প্রস্তাবটির সূচনা করেছিলেন ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেস কট্টট। তিনি নিজেও একটি অবৈধ ইসরায়েলি বসতিতে বাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে থাকা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পশ্চিম তীর গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমে 1967 সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ বলে বিবেচিত হয়। এমনকি কিছু বসতি ইসরায়েলের নিজস্ব আইনে অবৈধ। এই পশ্চিম তীরে এখনও প্রায় 30 লাখ ফিলিস্তিনি এবং 5 লাখের বেশি ইসরায়েলি স্থাপনকারী বসবাস করে। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইরান পিছু হটতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ওমান সাগরে ইরানি বাহিনীর সঙ্গে মুখোমুখি হলো একটি মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের দাবি, তেহরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের চেষ্টা করায় তারা মার্কিন জাহাজটিকে সতর্ক করে প্রতিহত করেছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, স্থানীয় সময় সকাল 10টা নাগাদ ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার ইউএস মিডফোর্টার নামের মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে যায়। তখন সেটি ইরানের তত্ত্বাবধানে থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করছিল।
ঘটনার সময় উভয় পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন জাহাজটি পাল্টা হুমকি দিলেও ইরানি পাইলট বারবার সতর্ক করে বলেছে তারা যেন ইরানের জলসীমা থেকে সরে যায়। শেষ পর্যন্ত যুদ্ধ জাহাজটি পিছু হটে এবং গতিপথ পরিবর্তন করে বলে দাবি করেছে ইরান। এ নিয়ে এখনও পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানি টেলিভিশন এক ভিডিও প্রকাশ করে সেখানে দেখা যায় একটি হেলিকপ্টার থেকে একটি যুদ্ধ জাহাজকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাইলট তাকে পথ পরিবর্তন করার আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। আর মাত্র এক মাস আগে 22 জুন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। ওই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। ইরানি বাহিনী এর আগেও যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে এই ধরনের মুখোমুখি অবস্থান গেছে। 2023 সালে ইরান দাবি করেছিল তারা একটি মার্কিন সাবমেরিনকে হরমুজ প্রণালীর কাছে পানির উপরে উঠতে বাধ্য করেছে। তবে ওয়াশিংটন সে সময় সে দাবি নাকচ করে দিয়েছিল। ওমান সাগর ও পারস্য উপসাগর ঘেঁষা জলসীমায় আন্তর্জাতিক বাণিজ্য এবং কৌশলগত নিরাপত্তার কারণে এই ধরনের ঘটনায় ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক। ফলে এই সাম্প্রতিক ঘটনার জেরে দুই দেশের মধ্যে আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিজিজি হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিক পথ পরিবর্তন করতে বলে ইরানি নৌবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে তাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট করতে পারেনি রয়টার্স। প্রথম হাইপারসনিক ব্লাস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের। প্রথমবারের মতো হাইপারসনিক ব্লাস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার ইস্তম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এর একটি উন্মোচন করা হয়েছে। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক আদর্শগত এক প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসনিক ব্লাস্টিক মিসাইল উন্মোচন করেছে। ফারতুম ব্লক 4 নামের এক মিসাইলটি মঙ্গলবার ইস্তম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এ উন্মোচন করা হয়। নতুন মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট বর্ব তৈরি করেছে। এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্লাস্টিক মিসাইল টাইফুনের হাইপারসনিক সংস্করণ। তুরস্ক টুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ জাহাজ 300 কেজি ওজনের তারফুং ব্লক 4 মিসাইল দীর্ঘ 60.5 মিটার এবং পরিসর 800 মিটার। রটেশন এক বিবৃতিতে বলেছে, তারফুং ব্লক 4 দীর্ঘ পরিসর অর্জন করেছে। এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের আরেকটি নতুন রেকর্ড স্থাপন করেছে। 7 টনের বেশি ওজনের এই নতুন সংস্কারমুখী ওয়ারহেডের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং সেন্ট্রাল সামরিক হান্ডার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মধ্যে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। রয়টার্স সম্প্রতি তাদের প্রদর্শনীতে বেশ কিছু নতুন এবং উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আত্মাকা সাবমেরিন থেকে নিরপেক্ষযোগ্য সংস্করণ আকাটা সংযুক্ত এই ভয়াবহ অ্যান্টিশিপ মিসাইলের পাল্লা 250 কিলোমিটার পর্যন্ত। নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বৃদ্ধা গ্রেফতার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে সত্যবদ্ধ এক নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের মতে, অভিযুক্ত এই নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতে একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও একজন সরকার বিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে CNN জানিয়েছে, এই নারীর পরিচয় ও আবাসস্থল আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে। তবে তদন্তের প্রয়োজনে আজ এই সংক্রান্ত কিছু তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়। জানা গেছে, দেশটির গোয়েন্দা সংস্থা সিনবেট ও 433 ইউনিটের আন্তর্জাতিক অপরাধ বিভাগ এই তদন্ত পরিচালনা করেছে। 2 সপ্তাহ আগে ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং পরে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তার উপর সরকারি প্রতিষ্ঠানের প্রবেশ এবং প্রধানমন্ত্রীর কাছাকাছি আসার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম KCN জানিয়েছে, বৃহস্পতিবার তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে।